জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় না হওয়া পর্যন্ত থামবে না এনসিপি, রংপুর থেকে পদযাত্রা শুরু। চট্টগ্রাম বন্দরে পরিচালনার দায়িত্ব ৬ মাসের জন্য নতুন প্রতিষ্ঠানকে দেয়া হবে। এবং যশোরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ২ প্রকৌশলী সহ নিহত ৩। দেখছেন এটি নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলাম। শুরু হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই। এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যে মাস ৩৬ দিনের। বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র ও সনদ শুধু দাবি নয়, অঙ্গীকার। এটি আদায় না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না এনসিপির। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার শুরুতে এ মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সকালে শুরু হয় এনসিপির কর্মসূচি। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি। তিনি আরো বলেন, আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনি অঙ্গীকার করেন, জুলাই ঘোষণাপত্র এনসিপি আদায় করে ছাড়বে। এই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, ৬৪ জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায় বিচার এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে সবার জন্য সমান অধিকার প্রত্যাশা আবু সাঈদের পরিবারের। জুলাইয়ের লড়াই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আদৌ কতটা বৈষম্য আমাদের রাষ্ট্র থেকে, সমাজ থেকে দূর হয়েছে এটা আমার বোধগম্য নয়। কারণ আমরা দেখেছি পরবর্তীতে সরকার গঠিত হয়েছে, এই সরকারের মধ্যেও বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পদযাত্রা করছে এনসিপি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে যে কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানকার জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত অবস্থা জানতে চাই। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে কিন্তু আসলে জুলাই যারা যোদ্ধা ছিলেন তারাই কিন্তু আসলে আজকে জুলাইয়ের যে সনদের দাবিতে কিন্তু তারা আসলে অবস্থান কর্মসূচি করেছেন এবং আমরা দেখেছি যে ৩টা থেকে কিন্তু তারা আসলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই পত্র ঘোষণা হবে না, জুলাই সনদ ঘোষণা হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে এবং তারা ধাপে ধাপে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং আমরা দেখেছি এখানে জুলাই যুদ্ধের পাশাপাশি কিন্তু যারা জুলাইতে শহীদ হয়েছেন এবং যাদের আত্মদানের বদলতে দ্বিতীয় বাংলাদেশ পেয়েছেন তারা বলছেন যে এই যদি জুলাই পত্র ঘোষণা না করা হয়, তারা কিন্তু তাদের সেই যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে। আমরা একজন আন্দোলনকারীর কাছে জানতে চাই, আমরা মূলত ১ জুলাই পেরিয়ে আরেক জুলাই এসেছে। যে হত্যাকাণ্ডটি হয়েছে, সেই হত্যাকাণ্ডে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, সেই শহীদদের স্বীকৃতি এবং যে সকল ভাই আহত হয়েছে সেই সকল আহত ভাইদের সুচিকিৎসা প্রদান রাষ্ট্রীয়ভাবে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের শাস্তি প্রদান করা। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে
তারা অনেকগুলো দেশীয় বিদেশি অস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, কিন্তু সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমরা চাই এই জুলাই সনদের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হোক এবং এই যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার করা হোক। জি ধন্যবাদ। আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে মূলত তাদের যে দাবি, জুলাইয়ের যে সনদ ঘোষণার যে দাবি তারা বলছেন, সেই দাবির পাশাপাশি কিন্তু এখানে যে 4 আগস্ট যে হত্যাযজ্ঞ চলেছিল সেই হত্যাযজ্ঞের যে বিচার, সেই বিচারের দাবিও কিন্তু তারা আসলে করছেন। জি জাকিয়া। দিদার, ধন্যবাদ আপনাকে। ফেনীর জুলাই যোদ্ধাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী দিদাউল আলম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দেশের খবরে আছি, একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে রূপসা সেতু টোল প্লাজা ব্লকেট কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। রূপসা সেতু টোল প্লাজায় আছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, এই যে ছাত্র জনতার ব্লকেট কর্মসূচি সেখানে চলছে, আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত অবস্থা জানতে চাই। জাকিয়া, দেখুন বিকাল 5:30টার দিকে খুলনা মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার রয়েছে জুলফিকার আলী হায়দারের পদত্যাগের যে দাবি, সেই দাবিতে রূপসা টোল সেতু প্লাজা পুলিশের কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। আসলে এই ব্লকের কর্মসূচি করার কারণে যেটা হয়েছে, খুলনার সাথে কিন্তু প্রায় 15 জেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সাথে খুলনা থেকে যে সমস্ত যানবাহন রয়েছে ঢাকায় যাওয়ার জন্য বা আসার জন্য সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। প্রায় 2 পাশে 5 শতাধিক গাড়ি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ লম্বা সিরিয়াল রয়েছে। আসলে আমরা কথা বলেছিলাম ছাত্র জনতার সঙ্গে, তারা যেমনটা বলেছেন যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে সে পর্যন্ত তাদের যে কর্মসূচি চালিয়ে যাবার কথা বলছে। আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু গতকাল এবং গত বুধবার থেকেই তারা কেএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল। তবে সে কর্মসূচিতে কিন্তু কোনো ধরনের ফলপ্রসূ হয়নি, যার ফলে গতকাল পূর্ব নির্ধারিত কর্মসূচি গতকাল ঘোষণা করেছিল যে আজ রূপসা সেতুর যে টোল প্লাজা রয়েছে এটি ব্লকেট করবে। আসলে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করে। নিয়ে রাখি, এই ঘটনার যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটি হচ্ছে গত 25 জুন খুলনা সোনাডাঙ্গা এবং সদর থানার সাবেক উপপরিদর্শক সুকান্ত কুমারকে জনতা ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে কিন্তু আবার পুনরায় গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার করলে ছাত্র জনতার যে দাবি, সেই দাবি কিন্তু যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ, সেই দাবিকে কিন্তু তারা বন্ধ রয়েছে। পুলিশ কমিশনারের পদত্যাগ, সেই দাবিতে কিন্তু তারা। অসীম ধন্যবাদ আপনাকে। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে রূপসা সেতু টোল প্লাজা ব্লকেট কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মোহাম্মদ অসীম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। যশোর সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, নির্মাণাধীন একটি 10 তলা ভবনে কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও নির্মাণ শ্রমিক নুরু সহ আরও কয়েকজন শ্রমিক। বেলা 11:30টার দিকে হঠাৎ 6 তলার একটি কার্নিশ ভেঙে পড়ে। নিচে পড়ে যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও নুরু। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, একটি ডেভেলপার প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে। কাদের অবহেলা এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে প্রাক্তন স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী। নগরীর গুলকিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন।
থেকে ময়মনসিংহ নগরীর গুলকিবাড়িস্থ একটি বাসায় কিন্তু আজ সকালে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে এবং স্ত্রীকে খুন করার পর স্বামী ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আমরা জেনেছি যে রকিবুল করিম নামের এক ওমান প্রবাসী, তিনি ৩ মাস পূর্বে স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হন এবং গত মাসে কিন্তু তিনি দেশে আসেন। দেশে আসার পর আজ সকালে তিনি গুলকিবাড়িস্থ ওই স্ত্রী রওশন আক্তার যে একটি সাবলেটে তার 2 মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন সে বাসায় যান এবং স্ত্রীকে প্রথমে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করার পর কিছু দলিল দস্তাবেজ ছিল সেগুলো তার ছোট মেয়েকে বুঝিয়ে দিয়ে তিনি একটি রুমে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। আমরা জেনেছি যে রকিবুল করিমের 2টি মেয়ে তার স্ত্রীর সাথে এখানে থাকতেন। বড় মেয়ে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ছোট মেয়ে ময়মনসিংহ নগরীর একটি স্কুলে পড়াশোনা করেন। আজ এই সকাল থেকে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটে এবং আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে নিয়ে এসেছেন। পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে এর পিছনে আরো কোনো ঘটনা রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তো পারিবারিক কলহের কারণে এটি হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে ময়মনসিংহ এই যে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা এবং তারপর স্বামীর আত্মহত্যার বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ। এ ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।